TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমরা এই দেশে আমাদের বাবা মাদেরকে নিয়ে আসি বা অন্য ঘরের যারা আমাদের পারিবারিক যাদের সাথে সম্পর্ক রয়েছে তাদেরকে আনি, কিন্তু মাতৃভূমির টানে আমরা কেন যেন হাঁসফাঁস করি, ফিরে যেতে চাই আবার, অথচ এখানে আমরা গ্রিন কার্ড নিয়ে এসেছি বা অনেক সময় আমরা অন্য অন্য ভিসাতেও আসি, কিন্তু এখানে এসে থাকতে চাই না বেশি দিন, আমরা বাংলাদেশে চলে যেতে চাই। অর্থাৎ গ্রিন কার্ডধারী বাবা মা দেশে গিয়ে 1 বছরের বেশি সময় থাকতে যদি চান সেক্ষেত্রে কি করণীয় হতে পারে? অর্থাৎ একদিকে বাংলাদেশেও থাকতে চান, সেখানকার মায়া, আবার এখানকার যদি আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বা ছেলে সন্তান তাদের কাছেও থাকতে চাই, কিন্তু বেশি দিন থাকতে চাইলে সেক্ষেত্রে কনসিকুয়েন্সটা কি হতে পারে, এটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধায় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকারে এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় সার্টিফাইড প্যারালিগাল জনাব বেলায়েত হোসেন বেলাল। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ, টিভিএনের সকল দর্শককে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি অনেক ব্যস্ত থাকেন, সব ব্যস্ততা উপেক্ষা করে এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, কারণ এই বিষয়টি প্রায়শই আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করে এবং আপনি বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের যেহেতু কর্ণধার, আপনি এই ধরনের সেবা করে থাকেন, সেবা দিয়ে থাকেন, সেখানে তো আপনার কাছে আরো বেশি মানুষ এই প্রশ্নগুলো করেন। সে কারণে আপনার কাছেও প্রথম যে প্রশ্নটি আমরা করতে চাই, আমাদের বাবা মারা যারা গ্রিন কার্ড নিয়ে তাদেরকে এখানে নিয়ে আসি, তারা এখানে আসার পরে বেশি দিন থাকতে চায় না, সে কারণে এই যে চায় না, কেন চায় না, এই কনসিকুয়েন্সটা আপনার সাথে আলোচনা করার আগে দর্শকদের সাথে একটু ব্যাখ্যা করতে চাই। সুপ্রিয় দর্শক, প্রবাস জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতাগুলোর একটি হলো একদিকে আমেরিকায় গড়ে তোলা নতুন জীবন, অন্যদিকে মাতৃভূমির প্রতি অদম্য টান। বিশেষ করে আমাদের মা বাবাদের জন্য এই টান আরো গভীর, আরো কাছে, কারণ জীবনের একটি বড় অংশ কাটিয়ে দেওয়া সেই মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, অসুস্থ ভাই বোনকে দেখতে যাওয়ার দায়িত্ব, পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছে, কিংবা শুধুই শৈশবের স্মৃতি বিজড়িত আপনজনদের পাশে কিছুটা সময় কাটানোর স্বপ্ন, এসবই তাদের হৃদয়ের খুব কাছের বিষয়। কিন্তু অনেক সময় সেই আবেগঘন সিদ্ধান্তের সাথে জড়িয়ে থাকে গুরুত্বপূর্ণ কিছু আইনি বিষয়, যে সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে ভবিষ্যতে দেখা দিতে পারে বড় ধরনের জটিলতা। বিশেষ করে যারা আমেরিকায় গ্রিন কার্ডধারী এবং 1 বছর বা তার বেশি সময়ের জন্য জন্মভূমিতে অবস্থান করার পরিকল্পনা করছেন, তাদের জন্য রি এন্ট্রি পারমিট নামক একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা অনেকেই জানেন না, কিংবা জানলেও অনেক সময় তা গুরুত্ব দিয়ে বিবেচনা করেন না। আমাদের কমিউনিটিতে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে বছরের পর বছর বৈধভাবে আমেরিকায় বসবাস করার পরেও শুধুমাত্র তথ্যের অভাবে এয়ারপোর্টে জটিলতার মুখোমুখি হয়েছেন। আবার অনেকেই সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে নিশ্চিন্তে পরিবারের পাশে সময় কাটিয়ে পুনরায় আমেরিকায় ফিরে এসেছেন। তাই আজকের এই অনুষ্ঠানটি শুধুমাত্র কিছু আইন বা তথ্য নিয়ে আলোচনা নয়, বরং এটি আমাদের মা বাবাদের নিরাপত্তা, তাদের স্বপ্ন, তাদের আত্মমর্যাদা এবং দুই দেশের মধ্যে ভারসাম্য রক্ষা করার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আর আজকের এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যিনি অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা করবেন গ্রিন কার্ডধারীরা দীর্ঘ সময়ের জন্য মাতৃভূমিতে থাকতে চাইলে তাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, কখন রি এন্ট্রি পারমিটের প্রয়োজন হয়, কিভাবে আবেদন করতে হয়, কি ভুলগুলো এড়িয়ে চলা উচিত এবং কিভাবে নিজের বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা সুরক্ষিত থাকবে।
তাই আপনি যদি নিজে একজন গ্রিন কার্ডধারী হন কিংবা আপনার বাবা মা আত্মীয় স্বজন বা পরিচিত কেউ এ ধরনের পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের এই আলোচনা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সচেতনতা শুধুমাত্র আপনাকে তথ্যই দেয় না, বরং এটি আপনার ভবিষ্যৎকে আরো নিরাপদ করে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। গ্রিন কার্ডধারী বাবা মা দেশে গিয়ে 1 বছরের বেশি সময় থাকতে চাইলে কি করবেন? জনাব বেলায়েত হোসেন বিলাল, আজকের আলোচনার সারমর্মটা একটু তুলে ধরেছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, কারণ বিষয়টি ব্যাখ্যা করার সাথে সাথে আপনিও বুঝে গেছেন যে কি নিয়ে আমরা কথা বলতে পারি, কি ধরনের প্রশ্ন করতে পারি। তো প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে করতে চাইবো, যে এই যে গ্রিন কার্ডধারী আমাদের বাবা মারা দেশে গিয়ে 1 বছরের বেশি যদি থাকতে চান, সেক্ষেত্রে 1 বছরের বেশি যদি তারা থাকেন বা কিছুটা কম যদি থাকেন, তাহলে তার জন্য সবচেয়ে বড় আইনি ঝুঁকি কি হতে পারে? ধন্যবাদ আবার রানা ভাই আপনাকে। আপনার প্রথম স্টার্টিং যেটা ছিল যে আব্বা আম্মারা সাধারণত এই জায়গায় কেন থাকতে চায় না। ওকে, এই দেশটা হচ্ছে শীত প্রধান দেশ। হ্যাঁ, বিশেষ করে নর্থ আমেরিকা। হ্যাঁ, শীত প্রধান দেশ। সো আমাদের আব্বা আম্মা যারা আসে অনেকে কিন্তু এজেড, 60+ আর 70+, যারা বাংলাদেশে থাকতে অলওয়েজ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সবসময় চলাফেরা ছিল, ওয়েদার ভালো ছিল, গরম হোক শীত তো এত ঠান্ডা না, শীতের চেয়ে তো ভালো একটু গরম। তো যদি ঠান্ডা পড়ে তাহলে কিন্তু আপনার বডিতে পেন অনেক বাড়ে, চলাফেরা মুভমেন্টের সমস্যা হয়। আমার আপনারই সমস্যা হয়, আর যদি আমাদের আব্বা আম্মা হয় তাহলে তো সমস্যাটা আরো বেশি। আপনি যেটা বলছেন যে আমার এক ছোট ভাই আর কি, বয়স কত 50-52 হবে, সে তো থাকতেই চায় না, অথচ সে কিন্তু অনেক বড় চাকরি করে এখানে। শীতের এত ভালো লাগে শীত। তারপরে মেইন যে জিনিসটা হচ্ছে আমি আপনি আমরা সবাই কিন্তু কর্মব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু আমরা বিদেশে আছি, এভরি সিঙ্গেল মিনিট আমরা কাউন্ট করি। 10টায় কাজে যাব, 8টায় কাজে যাব, 6টায় ফিরবো, হোয়াটএভার, যে যার মতো আমরা কাজে ব্যস্ত থাকি। আব্বা আম্মা যে করে আছে, হয়তো রাত্রে এসে পাই, কথা বলি, অথবা অনেক সময় তাও হয়ে ওঠে না। কোনো একদিন হয়তো কোনো কারণে কাজে থেকে আমি লেট করে আসছি, ওনার শুয়ে বসে দেখা হয় নাই, কথা হয় নাই। ওরা চিন্তা করে যে ওরা তো আমাদেরকে নিয়ে আসে, বাট ওরা তো সময় দিতে পারে না। এবং ওরা কিন্তু সেটা আপনার বাড়িতে 1 বেডরুম হোক, 2 বেডরুম হোক, 3 বেডরুম হোক, ওর আরও বড় হোক, নো ম্যাটার, ওরা কিন্তু ঘরের মধ্যেই বন্দি। তো অনেকে আমাদের অফিসে এসে বলে, ভাই আমার তো মনে হচ্ছে যে আমি ফার্মের মুরগি। অনেক আব্বা আম্মাই আসে আমাদের কাছে বলে যে এই জায়গায় থাকার পরে আমাকে মনে হচ্ছে যে আমি ফার্মের মুরগি, আমি একই জায়গায় বন্দি হয়েছি গত 6 মান্থ, বাট এর বিকল্প পথ নাই। ইয়েস, হয়তো বাইরে যেতে পারে বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করবো, শীতের দিন কোথায় যাবে বাইরে, এত ঠান্ডা, এত বরফ। তো একটা রিজন ওরা কম পছন্দ করে। 2, আব্বা আম্মাগুলি অনেকেরই হয়তো একটা অংশ দেখা যায় যার ছেলে বা মেয়ে আমেরিকায় থাকে, হয়তো আরও একটা কি 2টা ছেলে মেয়ে বাংলাদেশে থাকে অথবা আদার কান্ট্রিতে থাকে। সবাই চায় আব্বা আম্মাকে। তো আব্বা আম্মা হয়তো মনে চিন্তা করে যে বড় ছেলে হয়তো যদি আমেরিকা থাকে, কথার কথা যদি বড় ছেলে আমেরিকা থাকে, তাহলে হয়তো আমি তার কাছে 6 মাস থাকলাম, আমার তো আরও ছোটো ছেলে মেয়ে বা অন্যান্য ফ্যামিলি মেম্বার আছে, আমি ওদেরকেও হয়তো আরও 6 মাস সময় দিব। এর জন্য সাধারণত মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে বয়স্ক মানুষ যারা, ওরা এই জায়গায় কন্টিনিউ থাকাটা কমফোর্ট ফিল করে না। আরও অনেকের থাকে কাজের সমস্যা থাকে। যদি ইয়াং জেনারেশনের মধ্যে হয়, কেউ হয়তো দেশে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, হয়তো পড়াশোনা শেষ হয়ে যাবার 1-2 বছর পরেই হয়তো ডাক্তার হয়ে যাবেন। তো চিন্তা করে যে আমি আবার এই জায়গায় ভর্তি হব, আবার নতুন করে এই জায়গায় পড়াশোনা করতে, তার চেয়ে ভালো আমি বাংলাদেশে আমার ডাক্তারের কোর্সটা কমপ্লিট করে আসি। এরকম আমাদের কাছে যেটা আসে, মানুষ যেটা বলে যে ভাই দিস ইজ দ্য রিজন আমি এই জায়গায় কন্টিনিউ থাকতে পারি না, আমি 1 মাসকে 2 মাসের জায়গায় থাকি, অথবা 6 মাস থাকি, আবার 6 মাস বাংলাদেশে থাকি। বাট যেহেতু আমরা পার্মানেন্ট রেসিডেন্ট যারা গ্রিন কার্ড নিয়ে আসি, আমাদের উচিত কিন্তু পার্মানেন্ট জায়গায় পার্মানেন্টলি থাকা। পার্মানেন্ট মানে সেজন্য লক না যে আমি কন্টিনিউ এই জায়গায় থাকবো, আমি যাবো না। ডেফিনেটলি আপনি ভ্যাকেশনে যাবেন, বাট ভ্যাকেশনটা কিন্তু আমাদের তুলনা করতে হবে কোনটা ভ্যাকেশন আর কোনটা স্টে। আমরা কন্টিনিউ থাকি কোন জায়গায়। লাস্ট আপনি যদি আমরা কোথাও ভ্যাকেশনে যাই, হয়তো আমরা 15 দিনের জন্য যাই, অথবা 1 সপ্তাহের জন্য যাই, অথবা 1 মাসের জন্য যাই, এরকম। বাট 6 মান্থ এভরি ইয়ার, 8 মান্থ, 7 মান্থ, 5 মান্থ, 4 মান্থ, অলওয়েজ যদি মোস্ট অফ দ্য টাইম এরকম থাকেন, তাহলে যদি আপনি 4 বছরকে হিসাব করেন, তাহলে 2 বছর ইউএসএ, 2 বছর বাংলাদেশ, যে 6 মাস করে আমরা এরকম একটা প্যাটার্নে চলে আসি। না আমি 6 মান্থ এই জায়গায় থাকবো, 6 মান্থ বাংলাদেশে থাকবো, তাহলে কিন্তু আপনার হাফ টাইমটা আপনি ইউএসএ থাকলেন। দেন পার্মানেন্ট রেসিডেন্স যেটা মিন করা হয়, ওটা কিন্তু হয় নাই, তাই না? আপনার হাফ টাইম এই জায়গায় থাকলেন, হাফ টাইম দেশের বাইরে থাকলেন। তো সেজন্য গভর্নমেন্ট চাচ্ছে যে যাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হচ্ছে বা গ্রিন কার্ড দেওয়া হচ্ছে, তারা যেন মোস্ট অফ দ্য টাইম ইউএসএ থাকে, ইউএসকে হেল্প করে, ইউএসকে যেন ডেভেলপ করে। এটি তো বেসিক্যালি ইউএস গভর্নমেন্টের লক্ষ্য। লোক নিয়ে আসবে,
ওরা এই দেশে কাজ করবে, এই দেশে হেল্প করবে। হয়তো আমার আব্বা আম্মা তো সরি, যারা বয়স্ক আব্বা আম্মা আছে ওনারা তো করবে না, বাট তারপরেও ওদের ইচ্ছা যে ওরা এই জায়গায় থাকুক। দোষ হচ্ছে তাহলে সেক্ষেত্রে যেটা যেটা আপনি বললেন, সেক্ষেত্রে যদি যে পরিস্থিতির কথা বলেন, উদাহরণ যেটা দিলেন, সেরকম অবস্থায় যদি কেউ 1 বছরের বেশি থাকতে চায়, তার উপায়টা কি রয়েছে? সেক্ষেত্রে কি রিএন্ট্রি পারমিট যেটা আছে সেটা গ্রহণ করে যদি নেয়, কি সুবিধা পেতে পারে, বা এটা কেন এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? এইটা হচ্ছে এই দেশের বিউটি, আপনাকে অল ফ্যাসিলিটিস দেওয়া আছে, আপনি কি করবেন? মানে আপনাকে জোর করে চাপাই দেওয়ার মতো না, অন্যান্য কান্ট্রির মতো না যে আপনাকে এটা করতে হবে না। দেয়ার ইজ সো মেনি ওয়ে অপশন। দেখেন কি সুন্দর অপশন দেওয়া আছে। আপনার 1 বছর বেশি থাকতে হবে, আপনার 2 বছর থাকতে হবে, ওকে, আপনি রিএন্ট্রি পারমিট নিয়ে চলে যান। আপনি রিএন্ট্রি পারমিটে 2 বছর থাকতে পারতেছেন, আচ্ছা, হুইচ ইজ লাইক আইনগতভাবেই উইদাউট কোনো কোশ্চেন ছাড়া আপনাকে ওরা রিএন্ট্রি পারমিটের জন্য একটা বুক দেবে, হুইচ ইজ লাইক ইউএস পাসপোর্টের মতোই সব কিছু অ্যাজ ইট ইজ লেখা থাকবে, ওটাতে লেখা থাকবে রিএন্ট্রি, কালারটা শুধু ডিফারেন্ট হবে, বাট এজ এ ইউএস বুকের মতোই আরও একটা বুক। সো ওটাতে আপনি 2 বছর মধ্যে দেশের বাইরে থাকতে পারেন। তো সেক্ষেত্রে এই যে রিএন্ট্রি পারমিটে যদি আমি দুই বছর দেশে বাইরে থাকছি, বৈধভাবে থাকছি, তো এই রিএন্ট্রি পারমিটের যে আবেদনটা, সেটা কি আমেরিকায় অবস্থান করেই করতে হবে, নাকি বাংলাদেশে যেও আমি করতে পারি কিনা, বা করা গেলে আপনার প্রতিষ্ঠান তাদেরকে কিভাবে সহায়তা করে? ওকে, আমি আপনি আমাদের যদি রিএন্ট্রি পারমিট কারো প্রয়োজন পড়ে, তাহলে কী করতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাকে একটা ডেট দিবে, ফিঙ্গারপ্রিন্ট আসবে। তার মানে আমেরিকা থেকেই করতে হবে? আমেরিকা থেকেই করতে হবে। যদি আপনি দেশের বাইরে থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশন তো আপনার ওই জায়গায় দিবে না। আপনি রিএন্ট্রি পাওয়ার আগেই যদি চলে যান, পারমিটের আগেই যদি চলে যান, আমরা হয়তো কেউ কেউ যাই, বাট ফিঙ্গারপ্রিন্ট করা পর্যন্ত, তাহলে বলবে তো আমি তো তোমাকে এখনো অর্ডার দেইনি, অনুমতি দেইনি, তুমি তো চলে গেলে, তাহলে তো আমার অনুমতির দরকারও নাই। সো সেই জন্য যেটা করতে হবে, যাদের দরকার পড়ে, যারা রিএন্ট্রি লাগবে, তারা রিএন্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন। আপনার একটা চিঠি আসবে, প্রথমে প্রসেসিংয়ের ওই রিসিভ ডেট যা লেখা থাকবে, আপনার রিসিভিং লেটার বলে রাখে। তারপর হচ্ছে আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্টের ওরা ডেট দিবে। ডেট দিনের মধ্যে আপনার অ্যাবাউট 40 ডেজের মতো টাইম দিয়ে দিবে। এই 40 দিনের মধ্যে লেটস সি জুন মাসে যদি আপনার ঘরে একটা অ্যাপ্লিকেশন আছে, ওরা জুন থেকে আরও 40 ডেজ এডিশনাল দিবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট একটা ডেট দিয়ে দিবে। ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আপনার বুক ঘরে আসবে, সেটা হয়তো সময় লাগতে পারে, বাট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যদি কেউ দরকার পড়ে চাইলে যেতে পারেন, বাট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এই ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা যেহেতু এতটা গুরুত্বপূর্ণ এবং সেটা এখানে থাকতেই দিতে হবে, সেক্ষেত্রে কনসিকুয়েন্সটা কি হতে পারে যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেউ চলে যায় বা না দিয়ে চলে যায়, সেটি নিয়ে কথা বলবো। তো দুজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি টেক্সাস থেকে আবু বলছি, অনেকদিন পর আপনার অনুষ্ঠানে জয়েন করলাম। জি। তো আমার আসলে প্রশ্নটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু তার ডেরিভেটিভ হিসাবে ওর মেয়ে আসবে আর কি। কিন্তু ওদের ভিসা যখন অ্যাভেলেবেল হবে তখন ওর বয়স 21 পার হয়ে অনেক বেশি হয়ে যাবে। এখন একজনে বললো যে এটা কি সিএসপি এর রুল নিয়ে একটা প্রবলেম। তো এটা নিয়ে কি এনবিসি তে কোনো ইমেল করা যায় যে আগে ভাগে, এবং এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যদি কোনো ধরনের ইমেল বা অন্য কোনো কিছু দিয়ে এনবিসি তে কিছু সেন্ড করা? আপনি একটু লাইনে থাকুন, আপনার আপনার কোনো প্রশ্ন? সাউন্ড ক্লিয়ার ছিল না। সাউন্ড ক্লিয়ার। আপনি প্রশ্নটা আবার করুন, বুঝতে পারেননি। আচ্ছা, আমি বলি, আপনার বোনের জন্য? বোনের জন্য অ্যাপ্লাই করেছি অনেক আগে। তো ওদের ডেরিভেটিভ অ্যাপ্লিক্যান্ট হিসেবে আমার বোনের মেয়েও আসবে আর কি। আচ্ছা, আপনার ভাগ্নি? কিন্তু যখন ভিসা, আমার ভাগ্নি আর কি, হ্যাঁ জি, যখন ভিসা অ্যাভেলেবল হয় তখন তো ওর বয়স 21 ক্রস হয়ে যাবে। তো 21 ক্রস হলে তো ও এলিজিবল হওয়ার কথা না। তা আপনার বোনের জন্য আবেদন কোন সালে করেছিলেন? এটা 2010। আচ্ছা, এখন যেহেতু আমরা দেখছি ভিসা বুলেটিনে 2008 চলছে, তো সেক্ষেত্রে এখনো 2 বছর দেরি আছে। কিন্তু যে সময় ভিসা অ্যাভেলেবল হবে তখন আপনার ভাগ্নির বয়স 21 পার হয়ে যাবে। সেক্ষেত্রে সিএসপি এর যে সুবিধাটা আছে, চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আওতায়, আপনি আগেই দরখাস্ত করে সেটাকে লক করতে পারবেন কিনা, এটাই আপনার প্রশ্ন, তাই তো?
জি জি, ইমেল বা অন্যান্য কিছু পাঠানো যায় কিনা এবং এগুলোর কোনো আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা বা তারা রেসপন্স করে কিনা সেরকম আমার কোনো অভিজ্ঞতা নাই আর কি, একটু একটু জানতে চাচ্ছি। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। জনাব বিলায়েত হোসেন। ধন্যবাদ আপনাকে সুদূর টেক্সাস থেকে কল করার জন্য। অ্যাকচুয়ালি যার যেদিন ইন্টারভিউ ডেট আসবে তখন বয়সটা যদি কোনো কারণে 21 ক্রস হয়ে যায়, ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার অ্যালাউ করবে না। সেটা ইমিগ্রেশন জটিলতার কারণে হোক ওর আদার ডিলের কারণেই হোক, বিকজ অফ ইমিগ্রেশন ডিল এখন চলতেছে এবং চলবে। সেই হিসেবে ওরা 21 ওভার হয়ে গেলে মানবে না। কিন্তু সিএসপি এর অ্যাক্টের আওতায় যদি দরখাস্ত উনি করে দেয়, যদি চায় করতে পারে, বাট খুব ভালো রেজাল্ট আসে না। চাইলে উনি করতে পারে, ডেফিনেটলি ট্রাই করতে পারে, ট্রাই করতে লস নাই, ট্রাই করে দেখা যায়। বাট অনেক সময় এটা কাজ করে না, ওরা অ্যালাউ করে না, অথবা আপনাকে যেটা হয়তো দিবে অনেক অফিসারই সেটাকে হয়তো গ্রহণযোগ্য মনে করে না, করতে চায় না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি। জি আমি জাকির। আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে আমার আব্বা আম্মার বাংলাদেশি পাসপোর্ট, ওনারা ওমরা করতে যাবে, তো এখন ওমরা কবে থেকে শুরু হবে, আর হচ্ছে ওমরার জন্য কি কি ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে ওমরা ভিসার জন্য? অনেক ধন্যবাদ জনাব জাকির। জনাব বিলায়েত হোসেন বিলাল। আহ, বড় হজের পরে গতকালকে হয়েছে 7ই জুন থেকে অলরেডি ওমরা ওপেন। কেউ যদি ওমরায় যেতে চায়, হয়তো অনেকের মানে অপেক্ষা ছিল। গতকাল থেকে ওপেন হয়ে গতকাল থেকে অলরেডি ওমরা ওপেন, 7 তারিখ থেকে 7ই জুন থেকে অলরেডি ওমরা ওপেন। যদি কেউ ওমরায় যেতে চায় চাইলে যেতে পারে। ইভেন কারো কারো হয়তো শুরু হয়ে গেছে যাওয়া, কেউ কেউ হয়তো শুরু করবেন যাওয়া। বড় হজের পরে এটা হচ্ছে প্রথম শুরু। আর ওনার সেকেন্ড কোশ্চেন ছিল ভিসা করে নিয়ে কি কি লাগবে। যদি বাংলাদেশে পাসপোর্ট হয়, পাসপোর্ট আর গ্রিন কার্ড, 1 কপি ছবি, এই 3টা জিনিস লাগবে। মানে আপনাদের ভিসা করে বাংলা দিবে। ইমিগ্রেশন সার্ভিসেসে আসলে পরে এগুলো করে ভিসা দিবেন করে আপনারা। দেওয়া যাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব জাকির। যদি এই ব্যাপারে কোনো সহায়তা লাগে, জনাব বেলায়েত হোসেন বিলালের প্রতিষ্ঠান বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, জ্যাকসন হাইটসে একদম সাবওয়ে থেকে উঠলেই সামনেই দোকানটি, অফিসটি তার। ওখানে আসলে আপনাকে যাবতীয় সহযোগিতা ওনারা করবেন। সুতরাং আপনি এখানে এসে সরাসরি এসে যে যে যা যা আপনার প্রয়োজন সেটি নিয়ে আসলে উনি করে দেবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি। আমার নাম আয়েশা, কানেক্টিকা থেকে বলছি। জি। আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম 2012 থেকে। জি। ওদের এখন কতদিন লাগবে বা আপডেট কি একটু জানাবেন বলছিলাম। আপনার 2 মেয়ের জন্য আবেদন করেছেন 2012 সালে। মেয়েদের জি, বয়স কত? ডিসেম্বরে। যখন ডিসেম্বরে। apply তখন বয়স কত ছিল? মেয়েদের বয়স কত? মেয়েদের বয়স কত আপনার? দুইজন ম্যারেজ। দুইজনই দুইজন ম্যারিড। Okay. জি, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আয়েশা আপনার প্রশ্নের জন্য। জনাব বিলায়েত হোসেন বিলাল। অ্যাজ অফ টুডে আপডেট 2008 পর্যন্ত আমরা অনেকেই জানি, 2008 পর্যন্ত চলতেছে। ইন্টারভিউ হচ্ছে, বাট কোশ্চেন ইজ ইট রেজাল্ট কিন্তু কারো দিতেছে না, বিকজ অফ বন্ধের কারণে, গভর্নমেন্ট টেম্পোরারি হোল্ডের কারণে। আর যেহেতু 2012 অবভিয়াসলি উনি 4 বছর পিছনে আছেন। 4 বছর প্লাস যদি এই গভর্নমেন্ট আরো ডিলে করে, সেটা কিন্তু আরেকটু লেংদি হওয়ার চান্স আছে। না, উনি তো মেয়ের জন্য আবেদন করেছেন, নিশ্চয়ই উনি সিটিজেনের। হ্যাঁ, উনি তো সিটিজেন। সিটিজেন হলে তো এত দেরি কি হওয়ার কথা? ইমিগ্রেশন আপাতত হোল্ডিং সাসপেন্ড মানে আছে, এখন যেহেতু আপাতত সাসপেন্ড pause আছে। অবস্থায় আছে, রাইট, পজ অবস্থায়, pause পজ থেকে থেকে যখন রিজুমে আসবে তখন বোঝা যাবে যে কতটুকু ডিলে। লেটস সে 6 মাস যদি ডিলে হয়, 1 বছর যদি ডিলে, বলা যায় না ওরা আরো লম্বা কতদিন করবে। আচ্ছা, এতগুলো পিছনে কিন্তু ডিলে আপনি পড়তেছেন। আচ্ছা। গাড়ি যদি আপনার ট্রাফিক হয়, আপনার যে রাস্তাটা ট্রাভেল করার জন্য 10 মিনিট দরকার, যদি 10 মিনিট ট্রাভেলিং আরো গাড়ি সামনে থাকলে তাহলে আপনার 20 মিনিট ট্রাভেলিং করতে হবে। ডিপেন্ড কতদিন পর্যন্ত। ইন জেনারেল আমরা পিছনে আসি। নাও পজ। আচ্ছা। সো মানে পজটা উঠে না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কতদিনে কি ইমপ্রুভ হচ্ছে ওদের। মানে আয়েশা আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কারণ এখন তো বাংলাদেশ সহ 75টা দেশে, হ্যাঁ 75টা দেশে ভিসা পজ আছে। পজ না ওঠা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না যে কতদিন লাগবে। আসলে কতদিন লাগবে এটি বলাটা খুব কঠিন ব্যাপার। তারপরেও ভিসা পজ ওঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তা যদি উঠে যায় তখন আপনি যদি ফোন করেন আমরা বলতে পারবো যে মোটামুটি কতদিন লাগতে পারে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যে প্রশ্নটি করেছিলাম যে যদি কেউ বাংলাদেশ ত্যাগ করেন বায়োমেট্রিক সম্পন্ন না করে,
তার কি কনসিকুয়েন্সেস হতে পারে, এই প্রশ্নটি আপনারও আপনার কাছে থাকবে। তবে একটা বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব বেলায়েত হোসেন বেলাল, আমাদের আরো একজন দর্শক টেলিফোনে আছেন, তার ফোনটি দিয়ে প্রশ্নে আসি। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইমরান বলছিলাম। জি জি, আমার মা প্রতি বছর আমেরিকাতে আসে, এসে 4-5 মাস করে থাকে। তো এবার আসার সময় তাকে 30 দিনের এন্ট্রি পারমিট দিয়েছে। এখন ওনার এই ইয়াটা আমি কিভাবে এক্সটেনশন করব? আপনার কে কে আসে? আপনার মা আপনার মা কি গ্রিন কার্ড হোল্ডার ছিল আগে, না ভিজিট ভিসা? ভিজিট ভিসাধারী। ও, ভিজিট ভিসায় আসেন উনি। তো সেক্ষেত্রে এবার 4-5 মাস করে থাকতো। আগে যে মা আগে যেহেতু 4-5 মাস থাকতো, এবার 30 দিনের এন্ট্রি দিয়েছে। তো জি। এটা আর বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা সেটাই আপনি জানতে চাচ্ছেন, তাই তো? জি। অনেক ধন্যবাদ জনাব ইমরান। জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ। যারা ওদের ইজ নট ওভার স্টে, একটু আগে আমাদের কোশ্চেন ছিল গ্রিন কার্ডের ব্যাপারে, যারা দেশের বাইরে গিয়ে থাকে। সো সেম থিং এখন অপোজিটে। আমরা যদি টুরিস্ট হিসাবে আসি, যেহেতু ওনার আম্মা আসলে প্রায় 4 মাস 5 মাস বা 5.5 মাস থাকে, তো অফিসারের চিন্তা হলো যে উনি এই জায়গায় এত টুরিস্ট ভিসা এসে উনি কিছু না কিছু করে, কেন এই জায়গায় এতদিন থাকে? তো অ্যাজ এ টুরিস্ট হিসাবে আসলে টুরিস্ট ভিসা মোস্ট অফ দ্য পিপল 7 days 10 days ম্যাক্সিমাম 30 days থাকে। এবং ওনার আম্মা হয়তো প্রতি বছরে আসে, উনি যেটা বললেন যে প্রতি বছরে আসে এবং প্রতি বছর 4-5 মাস থাকে। তো ইমিগ্রেশন অফিসারের হয়তো মাথায় একটু চিন্তা ছিল যে উনি কি আদৌ কি এদেশে তাহলে কাজ করে, ওর কিছু করে, নইলে সে সার্ভাইভ করে কি করে, সার্ভাইভ করে কিভাবে, অথবা কেন তো লং টাইম থাকে। এইটা কিন্তু এখন কমন। ওনার আম্মাকে একা না, এরকম ভিসা অনেককেই দেয় এবং 30 days দেয়। শুধু এটাই না, অনেকে আবার লিখে দেয় স্ট্যাটাস নট চেঞ্জেবল। আপনি ভিসা এক্সটেন্ডও করতে পারবেন না। আমরা অনেক সময় এমন হয়, আমাদের আব্বা আম্মা চলে আসে, এলিজিবিলিটি আছে, আমার পাসপোর্ট আছে, আমি ওনাদের অ্যাপ্লাই করে জায়গায় রেখে দিলাম, স্ট্যাটাস চেঞ্জ করি। এই ক্ষেত্রে যদি কারোর লেখা হয় স্ট্যাটাস চেঞ্জ নট এলিজিবল, তাদের জন্য কিন্তু অ্যাপ্লাই করাও যাবে না। আচ্ছা, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো ওনাকে 30 দিনের পারমিট দিয়ে 30 দিনের পারমিট দেওয়া থাকলে এন্ট্রি, ওনার যেহেতু 30 দিনের ভিসা, উনি 30 দিন থাকবেন, চলে যাবেন। আবার যদি উনি আসেন, যদি ওনাকে কোনো ধরনের স্ট্যাম্প নতুন না করে অথবা তার ভিসা না দেয়, তখন কেউ যদি চায় ওনার ভিসা এক্সটেনশনের ব্যাপারে কেউ চাইলে করতে পারেন। যদি ওনার স্ট্যাটাসও চেঞ্জ করতে চায় কোনো রিজনে, তখন লেসে যদি ইয়াং কেউ হয়, হয়তো উনি আসা যাওয়া করেন, উনি যদি কোনো কারণে যে বিবাহ বন্ধন আবদ্ধ হইতে চান এবং কেউ যদি ওনার জন্য অ্যাপ্লাই করে, ইয়েস করা যাবে। বাট যতদিন পর্যন্ত ওনার স্ট্যাম্পিং করা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু উনি অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, আপনি চাইলেই করতে পারবেন না। লেটস এক্সাম্পল, আপনার মেয়ে, ঠিক আছে, এবং সে যদি হয়ও, স্টিল আপনি কিন্তু পারবেন না, বিকজ ওই জায়গায় লেখা ছিল স্ট্যাটাস নট চেঞ্জেবল। স্ট্যাটাস আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। উনি যদি নেক্সট ভিজিট আসে তখন হয়তো ট্রাই করতে পারেন। তো এখন সেক্ষেত্রে ওনার আম্মা, উনি চাচ্ছে, ছেলে হিসেবে চাচ্ছে মা আরো বেশি দিন থাকুক। তো যেহেতু 30 দিনের স্ট্যাম্প করে দিয়েছে যে 30 দিনের বেশি এখানে থাকতে পারবেন না, ওনার কি 30 দিনের মধ্যে আগেই চলে যেতে হবে, নাকি কোনো উপায় আছে সেটা এক্সটেনশন? আমার মতে ডেফিনেটলি উনি 30 দিনের মধ্যে চলে যাবেন, অথবা যদি এক্সটেনশনের জন্য চান ভিসার জন্য, বাট একটু কিন্তু সময় লাগবে, সেটা 30 দিন পার হয়ে যাবে। এত কুইক হতে উনি আসবে না, সমস্যায় পড়বে, সমস্ত তখন ধরুন ওভারস্টে হয়ে যাবে। Overstay তখন কিন্তু ওনাকে নেক্সটে আসলে ভিসা দিবেন, অথবা 5 বছর যদি ওনার পূর্ণ হয়ে যায়, আবারও যদি 5 বছরের জন্য অ্যাপ্লাই করে, তখনও কিন্তু দিবেন না। তো এই ক্ষেত্রে এবারের জন্য শুধুমাত্র উচিত হবে ওনার আম্মা ওভারস্টে না করা। নেক্সটে যদি আসে, যদি 30 ডেজের উপরে ওইরকম স্কিল যদি না দেয়, দেন উনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন অন্য কিছুর জন্য। অনেক ধন্যবাদ জনাব ইমরান। আপনার আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যেহেতু 30 দিনের জন্য আপনার এন্ট্রি দিয়েছে, 30 দিনের সিল মেরে দিয়েছে, 29 দিনের দিনই আপনার মার চলে যাওয়াটাই উত্তম হবে। পরবর্তীতে আবার এসে তারপরে আবার হয়তো তখন যদি এরকম না থাকে, 6 মাস যদি দেয়, তখন এর মধ্যে একটা ব্যবস্থা হয়তো করতে, সেক্ষেত্রে একজন ভালো ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যদি আপনি আলোচনা করেন, তাহলে সেজন্য আপনার জন্য সুবিধা হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়াসলাম। আমি 2024-এর সেপ্টেম্বরের 26 তারিখে আমার ওয়াইফ এবং এক বাচ্চার জন্য অ্যাপ্লাই করছি। জি। আহ, এখন পর্যন্ত মনে করেন আমি রিসিভ লেটারটা পাইছি, কিন্তু অ্যাপ্রুভাল লেটার এখনো পাই নাই। তো বেলায়েত ভাইয়ের কাছে আমার কাছে প্রশ্ন হলো যে কতদিন সময় লাগবে, কতদিন কি অবস্থা, এটা একটু জানার জন্য। আপনার স্ট্যাটাসটা কি? আমার পাসপোর্টধারী আমি। ও, মানে এখানে। ইউএস সিটিজেনশিপ। জি আচ্ছা, জি জি। তো কি- কি- কি 2024-এ status আছে? হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে কি কি অবস্থা আছে এখন? অ্যাপ্লাই করার পরে কি কি শুধু কোনো রিসিভ লেটারটা পাই, Only? রিসিভ লেটারটা পাই। শুধু রিসিভ লেটার পাইছে আর কিছু? কতদিন আগে? 2024 সালের আপনার না, না, receipt letter- receipt রিসিভ letterটা লেটারটা কতদিন? কতদিন আগে পেয়েছেন? রিসিভ লেটারটা পাইছি ধরেন 24-এর সেপ্টেম্বরের 26 তারিখে আমি অ্যাপ্লাইটা করছি। করার পরে ধরেন 2 সপ্তাহ পরে আমি রিসিভ লেটার পাই আগে। ওকে, আচ্ছা, মানে অক্টোবরই পেয়ে গেছে। পাইছে, আর কিছু না। ওকে, জি জি, আর কিছুই পাইনি। এখন পর্যন্ত কিছু পাইনি। কি করণীয় আছে এটাই প্রশ্ন। জি। ধন্যবাদ আপনাকে। ইমিগ্রেশন পজের কারণে সেটা তো পরের কথা, বাট ওনার ফাইল কিন্তু অনেক আগের, হুইচ ইজ 2025 সেপ্টেম্বরের মধ্যে হয়তো ওনার অলমোস্ট ডান হয়ে যাওয়ার কথা। সে তো আমাদের 26 থেকে সমস্যা শুরু, ওনার কিন্তু আরো আগেই শেষ হওয়ার কথা। বাট ওনার হয়তো উচিত ছিল যে বিগিনিং এই 8 মাস হয়ে যাওয়ার পর থেকে যোগাযোগ করা, ইমেল করা ওদেরকে। ইভেন ঢাকার ফোন নম্বর ওদের আছে, ঢাকার ফোন নম্বর যোগাযোগ করলে ওরা ফোন পিক করে, ওদের সাথে কথা বলা যায়। ওর উনি যদি ওদেরকে ইউএসসিএস কে ইমেল করে, ওরা কিন্তু রিপ্লাই করে। আচ্ছা, নিতান্তই যদি কোনো জায়গায় আপনি হেল্প না পান, আপনার যে লোকাল কাউন্সিলম্যান যে আছে ওদের অফিসে গিয়ে আপনি আলাপ আলোচনা করতে পারেন যে আমার ফ্যামিলি দেশে আছে, আমার বাচ্চা, আমার ওয়াইফ দেশে আছে। দেশে থাকলে কারণ না কোনো সুবিধা থাকতেই পারে, অসুবিধা, এবং আপনি এই জায়গায় একা আছেন, আপনারও কোনো কারণে লাগবে, এরকম একটা কজ, একটা আলাপ আলোচনা করে আপনার লোকাল যে কাউন্সিলম্যান থাকে তাদের অফিসে আপনি যোগাযোগ করেন। ওরা ঢাকা এম্বাসিকে একটা ইমেল করবে, এবং আমার আপনার ইমেল হয়তো 7 দিন, 1 মাস, 2 মাস পরে রিপ্লাই করে, ওদেরটা উইদিন উইক ওরা রিপ্লাই করে। অফিসিয়ালি ওদের করে, ওরা করে, হ্যাঁ, এজ এ রেসপেক্ট হোক অর বিকজ অফ ওরা রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি করে জনগণের, সেজন্য হয়তো ওদেরটাতে রিপ্লাই করে। সো যেহেতু আপনার অনেক দিন হয়ে গেছে, আপনি চাইলে ওই জায়গায় যোগাযোগ করতে পারেন আপনার লোকাল কাউন্সিলম্যানের সাথে। ওরা ওদের অফিস থেকে ওরা ইমেল করলে রিপ্লাই আসবে। আর যেহেতু ইমিগ্রেশন পোস্ট, সেজন্য হয়তো একটু স্বাভাবিকভাবে ডিলে হবেই ইন্টারভিউ ডেট আসার পরে, বাট অ্যাটলিস্ট আপনি যোগাযোগ করেন, কাজটা একটু আগাই থাকুক। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রনা ভাই, ভালো আছেন? জি, আছে আলহামদুলিল্লাহ। জি, বেলায়েত ভাইকে আমার সালাম। আমার কোয়েশ্চন হলো, আমি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছি, অপেক্ষা করতেছি অ্যাসাইলাম বেসড। জি। তো আমার ট্রাভেল ডকুমেন্ট আছে, আমি একটু উমরা করতে যাইতে চাইছিলাম। তো উমরার কি ভিসা কি মানে এক্সপায়ার কিরম ডেট থাকে, এইটা আমার কোয়েশ্চন, ফার্স্ট কোয়েশ্চন। আর সেকেন্ড কোয়েশ্চন, ফিস কিরম উমরার জন্য। আচ্ছা, আর সেকেন্ড কোয়েশ্চন কি, আমি কি দুবাইর জন্য ট্রানজিট ভিসা কি নিতে পারবো? 2-1 দিন দুবাই থেকে তারপরে উমরা করে ডাইরেক্ট চলে আসবো, এইটার জন্য কি উনি হেল্প করতে পারবে কিনা, সেইটাই ছিল। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। জনাব বেলায়েত হোসেন বিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার ট্রাভেল পারমিট আছে, আপনি উমরা করতে চান, ইয়েস, আপনি উমরা ভিসা করা যাবে। আপনার সেকেন্ড কোশ্চেন ছিল দুবাই। বাংলাদেশের ন্যাশনালিটিতে দুবাই আপাতত ভিসা দিচ্ছে না, ইউএস থেকে বা আমরা আদার কান্ট্রি থেকে যারা যাচ্ছি, আপাতত অনারেবল ভিসা ও রেগুলার দুবাই যাওয়ার জন্য যেটা ট্যুরিস্ট ভিসা, আপাতত এটা হচ্ছে না। ন্যাশনালিটি বাংলাদেশি যদি হয়, আচ্ছা, ওনার গ্রিন কার্ড আছে, কিন্তু সরি গ্রিন কার্ড আমরা বাংলাদেশের কিন্তু আমেরিকান সিটিজেন, তাদের ক্ষেত্রে সিটিজেন তো অনারেবল, ওনাদের কিছু না, সিটিজেন অনারেবল। উনি হয়তো গ্রিন কার্ডে যাবে, প্রি গ্রিন কার্ডে উনি আছে, ট্রাভেল ডকুমেন্টে আছে, ট্রাভেল ডকুমেন্টে আরবিক কান্ট্রিতে হবে না, শুধুমাত্র সৌদি হবে। উনি যেটা চাচ্ছে উমরা করতে যাবেন, ইয়েস, ওইটা হবে। ওনার আরেকটা কোশ্চেন ছিল Fees ফিস তো আমরা পয়সা নিয়ে আলাপ আলোচনা করি আচ্ছা, না, ওটা আপনার এখানে বিকজ এটা আসবে। মার্কেট নেই জায়গায়। সো ওনার কোশ্চেন ছিল আরো একটা, যে কতদিনের ভিসা পাওয়া যাবে। অনেকে লম্বা সময় থাকতে যায়, 90 ডেজের ভিসা হয় সাধারণত, 90 ডেজ দেয়। এন্ড অফ দ্য রমাদান আসলে তখন কমে যায়, একদম কমে যায়, রমাদান আসলে আরো কমে যায়, আর ইন জেনারেল 90 ডেজের থাকে। তো সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান তাকে সহযোগিতা করতে পারবে কিনা, এই প্রশ্নটি উনি করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি আসতে পারেন আপনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, পাসপোর্ট নিয়ে, 1 কপি ছবি নিয়ে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যদি এই ব্যাপারে আপনার সহযোগিতা লাগে, বাংলা ইমিগ্রেশন সার্ভিসে চলে আসুন, ও আপনাকে যথেষ্ট সম্মানের সাথে আপনার সবগুলো কাজই করে দেবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, জি আমি প্রশ্ন করবো? জি জি জি, আসসালামু আলাইকুম। আমি বেলাল ভাইয়ের রেগুলার ক্লায়েন্ট। আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হইলো আমি ইউএস সিটিজেন, জি আমি এসএসআই ভোগ করতেছি। জি এখন আমি যদি দেশে যাই এবং 2-4 মাস থাকতে চাই, আমার এসএসআই কি এটা চলতে থাকবে, বা আমার কি এখানে কোনো ইনফর্ম করতে হবে, বা কি নিয়ম কানুন আমি এটা জানি না, এটা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। উনি টোটাল কি কি সার্ভিস নিচ্ছে? উনি টোটাল সার্ভিস কি কি এসএসএর মধ্যে টোটাল সার্ভিস কি কি নিচ্ছে গভর্নমেন্ট ফ্যাসিলিটিস যেটা আছে ওনার? 19 লাইন হয়তো কেটে গেছেন, উনি সোশ্যাল সিকিউরিটি যে সেটা তো সুবিধা সেটা বাতা benefit উনি নিচ্ছেন, পাবেনই। হ্যাঁ, তো উনি আর কি বাংলাদেশে আছে? যে না, আর এডিশনাল কিছু আছে কিনা? না আর কিছু বলেন সোশ্যাল সিকিউরিটি, যদি সোশ্যাল সিকিউরিটি বাতা অনলি হয় সেটা আপনার রাইট। আপনার আর্নিং আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে, সেটা আপনি এই দেশে থাকেন আর আপনি আদার কান্ট্রিতে আপনি লম্বা সময়ের জন্য থাকেন। ইনফর্ম করতে হবে। আমার ইমিডিয়েট আমার বড় মামাই, উনি গত 7-8 বছর যাবত বাংলাদেশে কন্টিনিউই থাকেন। আচ্ছা উনি কিন্তু 70+, উনি কিন্তু সোশ্যাল সিকিউরিটি যে টাকাটা আসে উনি কিন্তু ঢাকাতেই উঠায়। So, ও, সরাসরি ঢাকাতেই চলে যায় না না, সেটা। ওনার অ্যাকাউন্ট তো এই জায়গায়। আচ্ছা আচ্ছা আপনার ডেবিট কার্ড আছে, আপনি উঠান, যে কোনো জায়গা থেকে খরচ করেন, করতে পারেন। সো এটার ক্ষেত্রে আপনার আপনি যখন সিনিয়র সিটিজেন হয়ে গেলেন, আপনি রিটায়ার্ড করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি 2 মাস দেশের বাইরে থাকবেন, আপনার কোনো ভাড়া মানে এরকম আপনার ক্ষেত্রে কোনো অব্লিগেশন কিছু নাই যে আমি 2 মাস বা 3 মাসের বেশি আমি দেশের বাইরে থাকতে পারবো না এবং একাধিকবার যেতে পারবো না। না, এটা আপনার রাইট। আপনি ট্যাক্স পে করা ছিল গভর্নমেন্টকে, আপনাকে গভর্নমেন্ট আপনার অধিকার ফিরিয়ে দিচ্ছে। আপনি গভর্নমেন্টের কোনো দয়া বা হেল্প নিচ্ছেন না। আমরা যদি কেউ চিন্তা করি যে আমি হেল্প নিচ্ছি, না, দিস নট হেল্প, এটা আপনার রাইট, আপনি যেটা নিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কেউ কোনো কোশ্চেন করার নাই, এটা আপনার রাইট। আপনার ইনকাম থেকে আপনার টাকা আপনাকে ফেরত দিচ্ছে গভর্নমেন্ট। তো উনি সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন করেছেন যে হয়তো 2-4-6 মাস থাকবেন, 2-3 সেক্ষেত্রে মাস কি উনি চাচ্ছে, হ্যাঁ, অ্যাবসলিউটলি ফাইন। সেক্ষেত্রে কি ইনফর্ম করতে হবে সোশ্যাল সিকিউরিটি না 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 ডিপার্টমেন্ট বা না কাউকে? না না, এগেইন সোশ্যাল সিকিউরিটি এটা তো আপনার অধিকার থেকে আপনার ফিরে আসতেছে। আপনি এবং যেটা আপনার ইনকাম অ্যাকাউন্টে এখানেই করছেন জমা গভর্নমেন্টকে, হচ্ছে। হ্যাঁ, আপনি গভর্নমেন্টকে টাকা পে করছেন, ট্যাক্স করছেন, যে ট্যাক্সটা আপনি পে করতেন সেটাতে একটা সার্টেন অ্যামাউন্ট গভর্নমেন্ট আপনাকে ফেরত দিচ্ছে না, তাই না? আপনার এখন বয়স হয়ে গেছে, আপনি সেই রিটায়ারমেন্টের মতোই সেম সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন। এটা আপনি কারো কাছ থেকে কোনো আপনি অ্যাডভান্টেজ নিচ্ছেন না, আপনার টাকা আপনি নিচ্ছেন গভর্নমেন্ট থেকে, সেটা গভর্নমেন্ট দিতে আপনাকে বাধ্য। আপনি 3 মাস দেশে গেলে সেজন্য আপনি এটার জন্য স্টাফ করতে হবে, জানাইতে হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন এসেছে, শাকিল হোসেন টুটুল, তিনি বলছেন যে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বিলাল ভাই বললেন বড় হজ আর ছোট হজের ব্যাপারটা একটু যদি খুলে বলেন। থ্যাংক ইউ শাকিল ভাই। বড় হজ আমরা যেটা মেন করে, যেটা হচ্ছে আমাদের মেইন হজ, কুরবানির 2 দিন বা 1 দিন আগে যেটা হয়, বছরে অনলি একবার হজ হয়, কিন্তু বছরে একবার হজের টাইমে। আর হজের টাইম ছাড়া অন্যান্য সবসময় হচ্ছে উমরা হজ। আচ্ছা, সেটা কি ছোট হজ হিসেবে আপনি চিহ্নিত করছেন? উমরা হজ আর কি, হ্যাঁ সেটাই। আমাদের এই কমিউনিটির যেভাবে বলা বলি করা হয় যে ভাই বড় হজে যাচ্ছি, মানে মেইন হজে যাচ্ছে, আর এটা হচ্ছে উমরা হজ। আচ্ছা, হজ হয় বছরে একবার, আর উমরা হচ্ছে মোটামুটি সারা বছরই। খালি হজের দিনও করে যারা লোকাল আছে, কিন্তু 1 মিনিটের জন্য কিন্তু আপনার উমরা ওই জায়গায় থামবে না, নট ইভেন 1 সিঙ্গেল সেকেন্ড। ওই জায়গায় লোকাল সৌদি যারা লোকাল আছে ওরা করবে, অথবা ওদের পুলিশ করবে, অথবা স্থানীয় লোক করবে। তাওয়াফ চলবে কন্টিনিউ, আচ্ছা, মানে তাওয়াফ চলবে কন্টিনিউ 24/7। আচ্ছা, সো যখন হজের দিনটা হজে যাবেন, বাকি টাইমটাতে যারা লোকাল থাকবে ওরা করবে হজের দিনটাতে। আচ্ছা, তাওয়াফ চলবে। জাস্ট এইটা আমার মিনি করা ছিল, হজ অনলি বছরে একবার, আর উমরা হজ হয় সারা বছরই। অনেক ধন্যবাদ শাকিল হোসেন টুটুল, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। অর্থাৎ হজ, বড় হজ বলতে বছরে যে একটা হজ হয়, সেটা হজ যেটা আমরা যেটা। ফরজ হিসেবে বিবেচনা করি বা আমাদের ধর্মীয় অনুশাসন হিসেবে আমরা জানি, সেক্ষেত্রে আর ছোট হজ হিসেবে যেটা আমরা বলেছি এটা উমরা হিসেবেই উমরা হজ। বা যেটা আমরা আমাদের এটা একটা দৈনন্দিন একটা কালচারে পরিণত হয়েছে ছোট হজ বড় হজ বলাটা। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, যে যদি বায়োমেট্রিক সম্পন্ন না করে কেউ আমেরিকা থেকে দেশে চলে যায়, সেক্ষেত্রে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে? যদি ইমার্জেন্সি আপনার যেতেই হয়, হয়তো কেউ চলে গেল, বাট যখন বায়োমেট্রিকের ডেট আসবে লেস দেন 6 মান্থের মধ্যে চলে আসতে হবে। অবশ্যই চলে আসতে হবে। আর এসে আসার পর থাকে। আপনি বায়োমেট্রিক দেন। তো আর re-entry, হ্যাঁ, সরি, রিএন্ট্রিটা যদি কাউন্টিংটা বলবো, যদি রিএন্ট্রি কাউন্টিং আপনাকে যখন বুক ইস্যু করবে
তখন থেকে কিন্তু 2 বছর, আপনার অ্যাপ্লাই থেকে 2 বছর না। হ্যাঁ, এটি প্রশ্নটাই করতে চেয়েছিলাম আচ্ছা, যে যাই হোক, কতদিন বৈধ থাকে। সো আপনার হাতে যেদিন আপনি বুক পাবেন ওই দিন থেকে 2 বছরের জন্য বুকটা ভ্যালিড। এই 2 বছরের মধ্যে আপনি আসতে পারবেন। তার মানে 2 বছর পর্যন্ত, মানে যেদিন আপনি বইটা হাতে বইটা আপনার ওরা ইস্যু ডেট থেকে, ইস্যু ডেট আপনি বই পরেও পেতে পারেন। লেটস এক্সাম্পল জানুয়ারি 28 তারিখ ইস্যু হবে 2026 সাল, এবং 2028 সাল জানুয়ারি 27 গিয়ে শেষ হবে। আচ্ছা। সো যেদিন ইস্যু হবে ওই দিন থেকে 2 ইয়ার্স ভ্যালিড। অনেক ধন্যবাদ বিষয়টি। তো 2 বছর শেষে যদি আবার কাউকে একবার 2 বছর রি-এন্ট্রি পারমিট নিল, কিন্তু তারপরে আবার দীর্ঘ সময়ের জন্য তাকে যদি বিদেশে থাকতে হয় বা মাতৃভূমিতে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে তার আবার কি হতে পারে? আবার যদি আপনি মনে করেন যে আমি 6 মান্থের বেশি ওর 1 ইয়ারের বেশি ওর আমি 2 ইয়ার্সের মধ্যেই থাকতে চাই, তাহলে আবারও রি-এন্ট্রি নিতে হবে। কতবার রি-এন্ট্রি এরকম নেওয়া যেতে পারে? এখন আপনার যদি প্রয়োজন পড়ে আপনি অ্যাপ্লাই করবেন, ওরা দিবে। একাধিকবার করতে পারবেন আপনি, আচ্ছা। একাধিকবার করা যাবে। তো এইভাবে যদি থাকা হয়, পরবর্তীতে যদি আমি যাওয়া আসা করলাম, এরকম 2 বছর থাকলাম, যে কারণে গেছিলাম সেটা ওভারকাম করলাম, আবার এখন দেশে থাকতে চাই, সিটিজেনশিপের ক্ষেত্রে এই যে দীর্ঘদিন আমি থাকলাম না, সেটার কি অবস্থা হতে পারে? ওকে, সিটিজেনশিপের জন্য 2টা জিনিস কাজ করে। একটা হচ্ছে আমি কন্টিনিউ এই জায়গায় 5 বছর থাকবো। ইয়েস, ওয়ান্স ইন ওয়াইল আমি ভ্যাকেশনে যাবো 1 মাস 2 মাসের জন্য। 1, 2, আপনি 5 বছর না তারও বেশি এই জায়গায় ছিলেন, ওকে, আপনি কোনোদিন অ্যাপ্লাই করেন নাই, টাইম ছিল, বাট লাস্ট টাইমে আপনি গিয়ে 6 মাসের উপরে ছিলেন, এলিজিবিলিটি নষ্ট হয়ে গেল। গত 4 বছর আপনি এই জায়গায় কন্টিনিউ ছিলেন, লাস্ট টাইমে মোর দেন 6 হওয়ার কারণে আপনার এলিজিবিলিটি চলে গেল। আরও একটা অনেকের কনফিউজ থাকে যে আমি তো 6 মাস থাকি, আমার 5 বছর হয়ে গেছে। লেস দেন 6 মান্থ থাকি, আমি 5.5 মাস করে থাকি, আপনার 5 বছর কিন্তু 2.5 বছর হয়ে গেল। আচ্ছা। এখন অনেকে বলে ভাই আমাকে বলছে যে 5 বছর থাকলে আমি করতে পারবো। ইয়েস, 5 বছর থাকলে আপনি 5 বছর ছিলেন না। মানে ফিজিক্যালি কাগজপত্র যখন আমরা পাসপোর্টে দেখি কত তারিখে যাওয়া কত তারিখে আসা, যদি আপনি স্ট্যাম্প টোটাল কাউন্ট করি, তখন তো ফিজিক্যাল দেখা যায় অনলি 2.5 বছর। লাস্ট টাইম একজনের সাথে আমার অনেক ছিল, উনি বলে কেন এটা হবে, কেন এটা হবে। তো কথা তো ছিল আপনি পার্মানেন্ট রেসিডেন্ট এই জায়গায় থাকার, কেনটা তো আইনে আছে, আইনকে তো মানতে হবে। সো আমরা অনেকে যেটা করি যে আমরা প্রায়ই 5 মাস থাকি, 4 মাস থাকি, 5.5 মাস থাকি, এমনকি 6 মাসের 2 দিন আগে এসে পৌঁছি, যেহেতু 6 মাস পর্যন্ত একটা ব্যাপার থাকে। এরকম যদি করি আমরা 2 দিন করে হাজিরা, যদি 5 বছর পরে এরকম তো হাজিরা দিই হতো, তাহলে টোটালি 40 দিন হবে এই দেশে। গভর্নমেন্ট সেটা বলে নাই। ফিজিক্যালি আপনার যেটা নিয়ম হচ্ছে ফিজিক্যালি 30 মাস ফিজিক্যালি থাকতে হবে, 5 বছর থাকতে হবে, ডিউরেশনটা 5 এর মধ্যে যদি আপনি মেজরিটি আপনি ইয়েস 5 বছর আসেন এই জায়গায় অথবা তারও বেশি, বাট অলওয়েজ কিন্তু আপনি ছিলেন খুব কম সময় জায়গায়, ওইগুলি কাউন্ট হবে না। আপনি ছিলেন এইভাবে 5 বছর 6 বছর, ওটা কাউন্ট হবে না যদি আপনি কন্টিনিউয়াস না হয় এই জায়গায়। আপনি 7 দিন থাকেন, 15 দিন থাকেন, 1 মাস থাকেন, এটা কাউন্ট হবে না। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল। আমাদের হাতে সময় নেই, যদিও আরো অনেক প্রশ্নই করতে পারতাম এই সমস্ত বিষয়ে, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো মানুষ খুবই জানতে চায়, আর সেই বিষয়গুলো আমরা আজকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম, কিন্তু দর্শকদের এত টেলিফোন এসেছে, তাদের অনেক জিজ্ঞাসা ছিল, সেগুলো উত্তর দিতে দিতে এই প্রশ্নগুলো করতে পারলাম না। তারপরেও আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে, সেই সাথে ধন্যবাদ টিভিএনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। সবাই ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা গ্রিন কার্ডধারী বাবা মা যারা দেশে গিয়ে 1 বছরের বেশি সময় থাকতে চান, তাদের কি করা উচিত, বিশেষ করে রি-এন্ট্রি পারমিট যেটার কথা আমরা বলেছি, এবং সেটা কিভাবে করতে হবে, বায়োমেট্রিক কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে, নানান বিষয়ে বা কিছুটা বিষয় আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।